স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং injurious to health. একটা বিস্তৃত ফাঁকা জায়গা, দুদিকে ধুধু মাঠ। যতদূর চোখ যায় দেখা যায় গম চাষে ভরে আছে প্রত্যেকটা জমি। এর মাঝখান থেকে 5 ফুট উঁচু ও 40 ফুট চওড়া পিচ ঢালা নেতাজি সুভাষ জাতীয় সড়ক দক্ষিণের গ্রাম্য এলাকা ও উত্তরের শহরে জনজীবনকে একত্রিত করেছে। রাত হয়েছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঁঝির ডাক। এমন সময় এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিল সকলের পরিচিত ড্রাইভার মলয় সর্দার। সারাদিনের ক্লান্তি দূর করতে সে একটি বটগাছের তলায় চায়ের দোকান দেখতে পায়। গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে চা দোকানে গিয়ে দোকানের সামনে পাতা একটা চেয়ারে বসে পড়ল এবং মিনিট 5 দম নিয়ে বলল, দাদা একটা দুধ চা হবে? না না ভাই, এত রাতে আর দুধ চা হবে না। লিকার চা খাও তো বলো, করে দিচ্ছি। আচ্ছা দাদা, আদা দিয়ে কড়া করে 1 কাপ লিকার চাই তবে দিয়ে দাও তো। 1 কাপ চা অর্ডার দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করেই মলায় টান দিতে শুরু করল। চারিদিকটা কি নিস্তব্ধ। রাতের নীরবতায় একটা জনমানব দেখা যাচ্ছে না এই তল্লাটে। মাঝে মধ্যে 2-1টা গাড়ি শোঁ শোঁ শব্দে দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। আবার থেকে থেকে গম ক্ষেতের মধ্যে দিয়ে শিয়ালের চিৎকার শোনা যাচ্ছে। এমন সময় চা দোকানদার বলল, এই নাও বাবু, চা নাও। সঙ্গে বিস্কুট টিস্কুট কিছু দেবো নাকি? না না, বিস্কুট লাগবে না। আচ্ছা বাবু, আচ্ছা। তাহলে তুমি শুধু চায়ের দাম মানে 5টা টাকা দিও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। মলয় চায়ে চুমুক দিতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। সে গরম চায়ে একটা চুমুক দিয়েই ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে একজন মহিলা বলে ওঠে, মলয়বাবু, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি বারাইপুর হাসপাতালে চলে আসুন। সকালে আপনার অ্যাম্বুলেন্সে পুড়ে যাওয়া যে রোগীকে এনে ভর্তি করিয়েছিলেন তার মৃত্যু হয়েছে। সঙ্গে মৃত ব্যক্তির বাড়ির লোক আছে। আপনি এসে মৃতদেহটাকে ইমিডিয়েট মর্গে নিয়ে যাবার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি কয়েক মিনিটের মধ্যেই আসছি। এই বলে ফোনটা কেটে চাটা শেষ করে মলয়। চায়ের দাম মিটিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। মলয় মূলত নাইট ডিউটি করাতে বেশি পছন্দ করে, কারণ দিনের বেলায় 8 ঘন্টা ডিউটি দিলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, রাতে 5-6 ঘন্টা সেই একই পরিমাণ অর্থ পাওয়া যায়। সে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে রোগী নিয়ে যায়, আবার হাসপাতাল থেকে মৃতদেহ মর্গেও নিয়ে যায়। প্রতিদিন যতগুলো রোগী না তাকে বইতে হয়, তার চেয়ে বেশি বইতে হয় মৃতদেহ। কারণ যেসব টিপ অন্যান্য ড্রাইভার ক্যান্সেল করে দেয়, নিয়ে যেতে চায় না, এক্সট্রা ইনকামের জন্য সেই সমস্ত টিপও হাতছাড়া করে না মলয়। তাই লাশ মর্গে নিয়ে যাওয়া হোক, শ্মশান কিংবা কবরস্থানে নিয়ে যাওয়া হোক, যে কোনো টিপের জন্য সবাই সবচেয়ে প্রথম মলয়কেই ফোন করে। সকলেই তার এমন সাহসের উচ্ছ্বসিত প্রশংসা করে বলে, এই একমাত্র লোক যার ভূত প্রেত পিশাচ কারোরকে দেখেই ভয় নেই। কিন্তু আসল কথা সে তো শুধু মলয়ই জানে। সত্যি হলো এই যে ভয় মলয়ের হয়।
মলয়ও ভূত পেট পিশাচদের ভয় পায়, কিন্তু টাকার জন্য এই কাজ তাকে করতেই হয়। পরিবারের জন্য, স্ত্রী পুত্রের জন্য সব কিছু করতে পারে সে। হাসপাতাল থেকে ফোন আসায় তাই তো সে তড়িঘড়ি উঠে চলে গেল, কিন্তু উঠে যাওয়ার আগে যে চেয়ারটাতে সে বসেছিল সেই চেয়ারের পেরে কাটকে তার প্যান্টের অনেকটা অংশ ছিঁড়ে গেছে। এই ঘটনাটা ছোট্ট একটা পিছু টানের মতো ছিল। কোনো এক শুভ শক্তি বোধহয় তাকে ওইখানে যাওয়া থেকে আটকাতে চেয়েছিল, তাই এমন পিছুটা। কিন্তু না, সে এই সব কিছুকে তোয়াক্কা না করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে গেল এবং হাসপাতালে পৌঁছে লাশটাকে গাড়ির মধ্যে তুলে নেয় সে। যে মহিলা তাকে ফোন করেছিল সেই মহিলা মলয়কে বলে, দাদা, এই লাশটাকে আপনি মর্গে রেখে আসুন, হাসপাতাল ফেরত সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে নিন। আর শুনুন, আপনার আসতে দেরি হচ্ছিল, তাই মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি মর্গে রেখে দিয়ে চলে আসব, আপনি চিন্তা করবেন না। তারপর নিয়ম মাফিক লাশ শনাক্তকরণ করতে গিয়ে মলয়ের সারা শরীরটা একবার শিউরে উঠল। লাশের সর্বাঙ্গ পুড়ে সাদা হয়ে গেছে, মাথায় চুল নেই, পরনে কোনো বস্ত্র নেই, সারা শরীর থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। মলয় সঙ্গে সঙ্গে কাপড়টা ঢাকা দিয়ে দিল। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে সে বেরিয়ে গেল ডায়মন্ড হারবার মর্গের উদ্দেশ্যে। ঝড়ের মতো দ্রুত বেগে ছুটে চলেছে মলয়ের গাড়ি। এমন সময় গাড়ির পিছন থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই সে দেখল কাপড় মোড়া পলিথিন দিয়ে সিল করা সেই মৃতদেহটা গাড়ির পিছনে বসে আছে। এইটা দেখা মাত্র মলয়ের সারা শরীর পা থেকে মাথা পর্যন্ত একটা হিম শীতল বাতাবরণ ছড়িয়ে গেল। মমির মতো সিল করা সেই মৃতদেহ যেন চাপা একটা আর্তনাদে মেয়েলি সুরে বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি পাগল নই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এমন সময় মলয় কি করবে তা ভেবে উঠতে পারছিল না। সে যে মৃতদেহ বহন করে আনছে সে একজন ছেলের মৃতদেহ, কিন্তু তার মুখ থেকে যে কথা বের হলো তা তো মেয়েলি সুরে। এমন সময় হঠাৎ করেই মলয়ের ফোনটা বেজে উঠল। দেখল ফোনটা তার বাড়ি থেকে এসেছে। মলয় ফোনটা রিসিভ করল। ফোনের ওপার থেকে মলয়ের স্ত্রী সুমনা বলে উঠল, কি গো, তুমি কখন বাড়িতে ফিরবে? আমার ভীষণ ভয় করছে, এখানে কেমন যেন সব ভৌতিক ঘটনা ঘটছে। বারবার ঘরের লাইট ফ্যানের সুইচ অফ হয়ে যাচ্ছে, কি যেন বাথরুমের কল খুলে দিচ্ছে বারবার। যতবার বন্ধ করে আসছি ততবারই আবার খুলে দিচ্ছে। একবার রান্নাঘর, একবার বাথরুম, একবার বেডরুম, সারাক্ষণ এমনটা হচ্ছে। আমার ছাদের উপরও আবার কেউ যেন হাঁটছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি এখনই আসছি। বাবু কি করছে এখন? ও তো এখনো ঘুমিয়ে আছে, কিন্তু বোধহয় এক্ষুনি জেগে যাবে, খুব আশপাশ করছে। সুমনা, তুমি ভয় পেও না, আমি এখনই আসছি। এতক্ষণে ফোনটা কেটে মলয় পিছনে তাকিয়ে দেখল যেমন লাশ তেমনই শোয়ানো আছে। মলয় ভাবল, তাহলে একটু আগে আমি যা দেখলাম বা শুনলাম তা কি আমার মনের ভুল ছিল? কিন্তু এত বড় ভুল আমার দ্বারা হতে পারে বলে তো আমার বিশ্বাস হয় না। সে গাড়িটা আবার স্টার্ট দিল। আবার কিছুটা দূর এগিয়ে যেতেই রাস্তার মাঝখানে পুলিশ চেকিং হচ্ছে। সেখানে একজন অফিসার মলয়কে বলল, এই দাঁড়া, বলি এত রাত্রে অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আগে স্যার, বারুইপুর থেকে আসছি।
গাড়িতে লাশ আছে, মর্গে নিয়ে যেতে হবে। কই কই দেখি লাশ, কই দেখি 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 লাশ কই দেখি। মলয় ড্রাইভার সিট থেকে নেমে এসে পিছনের দরজা খুলতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। নেই সেখানে কোনো রকম মৃতদেহ, কোথাও নেই। কি রে শালা, কি ভেবেছিলি? হ্যাঁ, আমাকে বলবি লাশ আছে আর আমি চেক না করেই ছেড়ে দেব? না 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 না, অত সহজ না। আমি হলাম পুলিশ, আমার সঙ্গে চালাকি করা অত সোজা? যা, শুধু অ্যাম্বুলেন্স বলে ছেড়ে দিলাম, আসিস অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে, একেবারে ভেতরে ঢুকিয়ে দেবো। চল যা, যত সব মাতালের দল, জটিও মাইডি রাত্রেবেলা। হ্যাঁ, মুখটাই নষ্ট করে দিল। পুলিশ অফিসারের কথা শুনে মলয়ের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তার চেয়ে বেশি অবাক হচ্ছিল এটা ভেবে যে হঠাৎ করে মৃতদেহটা কোথায় চলে গেল। মলয় গাড়ি নিয়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখল সেই একই জায়গায় একই রকম ভাবে মৃতদেহটা শুয়ে পড়ে আছে। এবার ভয়ে মলয়ের সারা শরীরে বরফ জমে গেছে। এমন সময় আবার তার বাড়ি থেকে ফোন আসে। ফোনটা ধরা মাত্র নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে সুমনার সাথে তার কোনোরূপ কথা আদান প্রদান হয় না। এতক্ষণে মলয় লাশটাকে নিয়ে মর্গে পৌঁছে গেছে। সেখানে লাশটাকে এন্ট্রি করিয়ে সে বাড়িতে ফিরছে। এমন সময় সে খেয়াল করল ড্রাইভারের পাশের সিটে, অর্থাৎ তার পাশেই একজন মহিলা বসে আছে। সে একেবারে উলঙ্গ, মাথায় বড় বড় চুল, সামনের মুখটার উপর পর্দার মতো বিন্যস্ত হয়ে আছে। এমনভাবে আছে যে তার মুখ দেখা যাচ্ছে না। সেই মহিলার সারা শরীরটা রক্তে মাখামাখি, ফর্সা শরীরের চারিদিকে চাপ চাপ রক্ত লেগে আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, শুধু শীত নয়, সঙ্গে নিচের অংশেও রক্ত গড়িয়ে গড়িয়ে লাল পাটালির মতো জমাট বাঁধছে। কে তুমি? মলয়ের কোনো কথার উত্তর দেয় না সেই নারী। এমন সময় মলয়ের ফোনটা বেজে ওঠে। মলয়ের স্ত্রী সুমনা ফোন করছে তাকে। মলয় ফোনটা ধরে এবং ফোনের ওপার থেকে সুমনা চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তার কান্না শুনে মলয় বলে, কি হলো? কি এমন ভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাদের বাবুর? আমি এখনই আসছি। এখানে আমিও খুব বিপদে আছি সুমনা, বোধহয় আমিও বাঁচবো না। আমরা এক পিশাচের কবলে পড়েছি। সে আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। কথা বলতে বলতে কথা শেষ হওয়ার আগেই ফোনটা আবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে কেটে গেল। এমন সময় মলয় দেখল পাশের সিটে সেই নারী মূর্তিটা এখন আর নেই। একটা কালো বিড়াল বসে বসে বিকটভাবে ডাকছে এবং পড়ে থাকা সেই চাপচাপ রক্ত চাটছে। তার জল জলে চোখ থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে আগুনের একটি লেলিহান শিখা। অতঃপর ডাকতে ডাকতে এক লাফে গাড়ির খোলা জানালা দিয়ে কালো বিড়ালটা বাইরে লাফিয়ে গেল। মলয় শেষমেশ বাড়িতে এসে পৌঁছেছে। কাঁদতে কাঁদতে দরজায় টোকা মারছে। কয়েকবার টোকা মারার পর সুমনা ঘুম ভরে এসে দরজাটা খুলে দিয়ে দেখল মলয়
ভীষণ ভীত সন্ত্রস্ত। তার চোখ থেকে কান্না ঝরে পড়ছে। অতঃপরও একটু অপ্রস্তুত হয়ে সুমনা বলে উঠল, কি গো, কি হয়েছে তোমার? এরকম ভীত লাগছে কেন তোমাকে? চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কিছু একটা দেখে খুব ভয় পেয়েছো নাকি? সুমনার কথা শুনে মলয় অবাক হয়ে বলল, আমাদের বাবু কোথায়? কেন, বাবু তো ঘুমোচ্ছে। কেন, কি হয়েছে? তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? কি, বাবু ঘুমোচ্ছে? তবে তুমি যে আমাকে ফোন করে বললে বাবুর রক্ত বমি। হ্যাঁ, আমি তোমাকে ফোন করলাম? হে ভগবান! প্রথমত এই রাত বিরেতে বাড়ি ফিরলে, আর তারপরেই তোমার ভুগলুমিগুলো আমাকে শুনতে হবে। বাড়ি থেকে যখন বেরোলো তখন তো বললাম ফোনের রিচার্জটা শেষ, রিচার্জটা করে দিও, তাও তো দিলে না। আমি কি করে তোমাকে ফোনটা করলাম? সারাদিন খাওয়া দাওয়া করেছো নাকি, নাকি শুধু রোগী দেখেই বেরিয়েছো? চলো আমি তোমায় খেতে দিই। এইসব কথাবার্তা শুনে মলয়ের মাথা পুরোপুরি পাক খেতে শুরু করেছে। কি হচ্ছে এসব তার সাথে? কি হচ্ছে? সে নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে বাথরুমে ঢুকে স্নান সেরে সুমনার হাতের সেরা রান্না সর্ষে ইলিশ দিয়ে ভাত খেয়ে হাত মুখ ধুয়ে দুই স্বামী স্ত্রী শুয়ে পড়ল। পাশের ঘরেই তার 4 বছরের ছেলে রেহান ঘুমোচ্ছে। ঘড়িতে এখন সময় প্রায় 1:15। সারা পাড়া নিস্তব্ধ। দূরের কোনো এক ঝোপের মধ্যে দিয়ে মাঝে মাঝে শেয়ালের ডাক ক্ষীণ শোনা যাচ্ছে। এছাড়াও রাতের বেলার ঝিঁঝির করকরে চিৎকার সে তো থাকবেই, তবে কেমন যেন সবটা ঠান্ডা নিরিবিলি, যেন রাত্রি জননী সারাদিনের ক্লান্তি বুকে নিয়ে কুয়াশার ঘাসে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যেন পুরো চরাচরে কোনো প্রাণী নেই। শুধু ঘরের মধ্যে দেওয়াল ঘড়িটার কাঁটার স্থান পরিবর্তনের টিকটিক শব্দ জানান দিচ্ছে যে ঘরে প্রাণ আছে। এতক্ষণ মলয় তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত অলৌকিক সব ঘটনার কথা মনে মনে ভাবছিল। এমন সময় সুমনা হঠাৎ বিছানা ছেড়ে উঠে বসে বলে, দেখো মলয়, তুমি কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে গেছো। কেন? আমি পাগল হয়ে যাব কেন? না, এই যে রাত বিরেতে বাড়িতে ফিরলে, আবার আমি যে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম, অথচ আমাকে একটু আদর না করে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মতো ঘুমোতে শুরু করলে। তাহলে তুমি বলো, কি করলে তোমার মনে হবে যে আমি পাগল নই? এতক্ষণে সুমনা একটু বিকটভাবে পৈশাচিক হাসি এসে বলল, মানুষের আদিমতম জৈব প্রবৃত্তির একটু নমুনা দেখাও, তবেই তো বুঝবো তুমি পাগল নও, সুস্থ স্বাভাবিক একজন মানুষ। হঠাৎ করে কথাটা কানে লাগলো। এইরকম কথা সে আগে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। কিছুতেই মনে পড়ছে না তার। সে মনে করবার চেষ্টা করছে, কিন্তু মনে করতে পারছে না। কি হলো মলয় বাবু? আদিমতম জৈব প্রবৃত্তি সাড়া দিচ্ছে না বুঝি? স্ত্রীর কথা শুনে স্ত্রীর কাছে নিজের মর্দাঙ্গি বজায় রাখতে হঠাৎ সুমনাকে জড়িয়ে ধরে খাটের উপর চিৎ করে শুইয়ে দিয়ে তার শরীরের উপর শুয়ে হাত মুখ জিভ দিয়ে স্ত্রীকে আদর করে উত্তেজিত করতে থাকে। মুখ মুজে দেয় বুকের নরম মাংসপিণ্ডের মাঝখানে। তারপর দুটো হাত দিয়ে কচলাতে থাকে মোমের মতো সাদা নরম তুলতুলে সুমনার স্তন দুটি। তারপর কিছু সময় পর একত্রিত হতে থাকে দুজনের বিপরীত দুই লিঙ্গ। একটা সময় পর ক্লান্ত হয়ে আসে মলয়ের শরীর, কিন্তু তখনও ক্লান্ত হয় না সুমনা, কারণ তখন সুমনা আর সুমনা নেই। তার রূপ চেহারা যেন ততক্ষণে বদলে গিয়েছে। সে নিজের পরনের খুলে ফেলা শাড়িটা চেলা করে ছিঁড়ে মলয়ের দুটো হাত দুটো পা খাটের ডাঁসার সাথে বেঁধে মলয়ের যৌনাঙ্গের উপর বসে বিভৎসভাবে নিজের যৌনতার তৃপ্তি মেটাতে লাগলো।
হাতের বড় বড় নখ দিয়ে চিরিয়ে দিতে লাগলো মলয়ের বুক। মলয় গোঙাতে শুরু করেছে। এতক্ষণে সুমনার শরীর ভরা সেই পিশাচ তৃপ্তির উল্লাসময় একটা খলখলে হাসিতে সারা ঘর যেন ভরিয়ে তুলল। রক্তে লাল হয়ে যাচ্ছে মলয়ের বিছানা। মলয় গোঙাচ্ছে, বোধহয় আজ তার শেষ রাত। এমন সময় হঠাৎ পাশের ঘর থেকে ছোট্ট রেহান মামা করে ডাকতে শুরু করেছে। মা, ও মা, মা গো, মা। ছোট্ট রেহানের বুকে মা ডাক শোনার পর হঠাৎ করেই যেন সুমনার মধ্যে থেকে সেই পৈশাচিক শক্তি উধাও হয়ে গেল। কোথায় সেই বয়ে যাওয়া রক্ত? কোথায়? কোথাও তো এক ফোঁটা রক্ত লেগে নেই। তাহলে এতক্ষণ কি হচ্ছিল? মলয় যা কিছু দেখেছে, অনুভব করেছে, তা সবটা কি মিথ্যা নাকি সত্যি? তবে তবে হঠাৎ করেই সেই পৈশাচিক শক্তি কোথায় উধাও হয়ে গেল? আর এমন সময় সুমনা তৎক্ষণাৎ বাস্তবের মাটিতে ফিরে এসে বলল, কি গো, তোমার এমন অবস্থা কে করলো? এইভাবে শাড়ি টাড়ি ছিঁড়ে তোমাকে এমন ভাবে বাঁধলো কে? গোঙাতে গোঙাতে মলয় খানিকটা অবাক ও খানিকটা বিস্ময় হয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে বলল, তুমি তো আমার হাত পা বেঁধে আমার সাথে সঙ্গম করতে শুরু করেছিলে, ওই যে ঠিক ওয়েস্টার্ন ব্লু ফিল্মগুলোর মতো। এসব যে বলো না। এই বলে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে ছেলেকে কোলে করে এনে শুইয়ে দেয় এই বিছানায়। তারপর তিনজনে একসাথে ঘুমিয়ে পড়ে। বর্তমানে আব্বাসের পরিবারের তার মা, বাবা, ভাই, বোন কেউ নেই। যদিও সত্যি সত্যি আছে কি নেই সে কথা আব্বাস নিজেও জানে না। তবে এ কথা সত্যি যে একটা সময় ছিল। আজও আব্বাসের খুব ভালো করে মনে আছে সেই হরিণখালির মাঠ, বন বিবিমার মেলায় ঘুড়ি লাটাই নিয়ে ঘুড়ি ওড়াতে ওড়াতে সন্ধে হয়ে গিয়েছিল এবং পথ হারিয়ে ওই অন্ধকারে বসে বসে কান্নাকাটি করছিল সেদিনের সেই ছোট্ট আব্বাস। তাকে সঙ্গে করে নিয়ে এসে একজন বুড়ি তাকে মানুষ করেছে এবং সেই থেকে সেই বুড়ির মৃত্যুর পরেও আজ এই কৃষ্ণমোহনপুর গ্রামের এই একচালা ঘরটাতে আব্বাস বসবাস করে আছে। কিন্তু প্রত্যক্ষভাবে বিচার করলে দেখা যাবে সে যে ছোটবেলা থেকেই অনাথ, তাই সে নিজেকে অনাথ বলেই মনে করে। কিন্তু আজ বিয়ের বয়স অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও 32 বছর বয়সী আব্বাস এখনো বিয়ে করছে না। তবে খুব পরিশ্রমী যুবক, সে সব রকমের কাজকর্ম করে। সে দিন গেলে হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু তার অধিকাংশই মদ গিলে উড়িয়ে দেয়। এই তো আজ সন্ধ্যায় কাজ সেরে বাড়িতে ফেরার পথে এমন করে টুঁটি সামান করে গিলে এসেছে যে রান্নাবান্না করে খাবার শক্তি নেই। শটান এসে বিছানায় শুয়ে পড়েছে। নেশার ঘরে প্রায় বেহুশ হয়েই আব্বাস ঘুমোচ্ছে। রাত বাড়ার সাথে সাথে পাড়ার মোড়ে কিংবা বটগাছের তলায় খাটিয়ায় মানুষজনের ভিড় কমতে শুরু করেছে এবং একটা সময় সব শুনশান, কেউ কোথাও নেই। এমন সময় আব্বাসের সামনের রাস্তাটায় একদল কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কারণ রাতের আঁধারে কুকুর শুধু মানুষ দেখেই ডাকে না, ওরা রাতের আঁধারে ভূত, প্রেত, অশরীরী এইসব উপস্থিত অনুভব করেও ডাকে। কিন্তু এই ডাক কি দর্শনে ঘটেছে তা বলা সত্যি শক্ত। তবে যাই পারে হোক, কুকুরগুলো ডাকার পর থেকেই
আব্বাসের ঘুমে ব্যাঘাত ঘটেছে। অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত তার ঘুমের মাথা মুন্ডু চটকে যাচ্ছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেই সে বারবার সেই অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরেছিল চাদরের নিচে তার একমাত্র সাথী পাশ বালিশটাকে। বেশ কয়েকবার এমন হওয়ার পর আব্বাসের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়েই সে আবিষ্কার করল দুটো হাত সে যেন এই ঘরে চাদরের নিচে একা নয়, আরও একজন তার শরীর স্পর্শ করে ধরে আছে। আব্বাস পরিষ্কার অনুভব করল তার পরনের লুঙ্গি ও গেঞ্জির ভেতর কিলবিল করছে সেই একজোড়া নমনীয় হাত। যাযাবর পথিকের মতো সেই হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে সবাই কয়েক মুহূর্তের জন্য একটা ঘোরের মধ্যে থাকে। সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে আব্বাসের। এখন সে এই অবস্থাতেই বিছানায় শুয়ে আছে আর ৭-৫ না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছিল চাদরের তলায় সেই উষ্ণ আদর। হঠাৎ করেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। নমনীয় হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল তার পুরুষাঙ্গের পাশ দিয়ে, লোমশ বুকের উপর দিয়ে গলা বেয়ে তারপর মিলিত হলো তার ঠোঁটদ্বয়ের সাথে। একটা সময় পর অজান্তেই আব্বাসের মুখ দিয়ে বেরিয়ে এলো যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ। তখন সেই ঠোঁট দুটো যেন আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়ালো। কামনার রসে সিক্ত হয়ে গেল আব্বাসের সারা শরীর। নাইট বাল্বের নীল আলোয় মিশে থাকা সেই দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে সেই সবটা রস শুষে নিতে লাগলো অশ্লেষে। কি মাদকতাময় একটা মুহূর্ত! শারীরিক তৃষ্ণতার এই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ আব্বাস চোখ খুলল। আর তখনই হঠাৎ করে তার ঘুমের তন্দ্রাটা কেটে গেল। আর তখনই তার মনে পড়ল সে ছাড়া এই ঘরে তো আর কেউ নেই, থাকাটাও সম্ভব নয়, কারণ দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। ৭-৫ ভেবে এসে বিস্ফারিত চোখে উঠে বসবার চেষ্টা করল, কিন্তু পারল না। ভেজা ঠোঁট আর অদৃশ্য দুটো হাত তখন তার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছে। হঠাৎ খুব জোরে হেঁচকা মেরে গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলে ঘরের নীল আলোয় আব্বাস দেখল, না, কেউ তো নেই, ঘরে কেউ নেই, তার বিছানাতেও কেউ নেই। অথচ সে স্পষ্ট অনুভব করছে তার বুকে এখনো মুখ গুঁজে পড়ে আছে কোনো এক নমনীয় তুলতুলে স্তনা বিশিষ্ট অশরীরী যৌন বিপাশী। না, এখন আর সেই মাদকতাময় সুখের মুহূর্ত অনুভব করতে পারছে না আব্বাস, বরং ভয়ে বিস্ময়ে তার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। সে প্রাণপণে চেষ্টা করছে অশরীরী সেই শয্যা সঙ্গীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু পারছে না। এতক্ষণে আব্বাস ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কে কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কে? তুমি যেই হও আমাকে দেখা দাও আমাকে। আব্বাসের এমন কথায় হিতে বিপরীত ঘটল। হঠাৎ যেন একটা প্রবল ধাক্কায় সে খাটের উপর পড়ে গেল এবং হাত দুটো খাটের দুদিকে যীশুখ্রিস্টের মতন যেন পেরেক বিদ্ধ হয়ে আটকে গেছে। এবং পা দুটোর ক্ষেত্রেও সেই একই ঘটনা, দুটো পা দুদিকে যেন আটকে গিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি কে? তুমি ছেড়ে দাও। এমন সময় হঠাৎ
তার পরনের লুঙ্গিটা যেন কেউ টেনে হিঁচড়ে খুলে নিল এবং সেই লুঙ্গি পাকিয়ে পাকিয়ে একটা তাল বানিয়ে কোনো এক অশরীরই সে তালটা যেন উড়ে দিল আব্বাসের মুখে। এতক্ষণে আব্বাসের চিৎকারের আওয়াজ চেপে এলো। সে গোয়াতে শুরু করেছে, সেই অশরীরী কামপিশাচী। তারপর সেই কামপিশাচী এক অদ্ভুত মিলনের তৃপ্ততা অনুভব করতে লাগলো। তার চাপা আর্তনাদে গোঙাতে লাগলো আব্বাস। পরদিন সকালবেলায় প্রতিবেশীরা আব্বাসের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করল। কি বিভৎস ভয়ানক সেই মৃতদেহ! পুরোপুরি উলঙ্গ শরীরে লেগে আছে চাপচাপ রক্ত। বুকের ভেতর 1 ইঞ্চি গভীর হয়ে ফুটে আছে ধারালো নখের আঁচড়ের দাগ। বুকের উপর সেই ক্ষত যেন মোটা মোটা রক্তের ছড়ি দিয়ে পূরণ করা। এমন মৃতদেহ দেখলেই সারা শরীরের লোম খাড়া হয়ে ওঠা জোগাড়। এমন সময়ে কয়েকজন মহিলা মুখে কাপড় চেপে বেশ কয়েক ঘন্টা কান্নাকাটি করল। কয়েকজন আবার কানাঘুষো করতে শুরু করেছে। এই শাকিলা, দেখছিস আব্বাসের সারা শরীরটা কেমন ন্যাংটো হয়ে পড়েছিল? কে তাকে এমন জঘন্যভাবে মেরে ফেললো বলতো? জানিস তো দিদি, কাল রাতে আমি ওর চেঁচানি শুনতে পেয়েছিলুম, কিন্তু প্রায় রাতেই তো মদ গিলে এসে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের মনে কি সব বলে না, তাই অত আমল দিইনি। কিন্তু এইভাবে যে ওর মৃত্যু হবে তাকে জানতো বল? এতক্ষণে পুলিশের গাড়ি এলো এবং প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদও করল এবং যথাযথ উত্তরে দারোগাবাবু সবার মুখ থেকে শুনতে পেল, আগে সাহেব, আব্বাস সেই ছোটবেলা থেকেই একা এ বাড়িতে আছে। বলতে পারেন ও অনাথ, ওর কেউ নেই। মৃতদেহ পুলিশ হেফাজতে নিল এবং তা পোস্টমর্টমে পাঠিয়ে দিল। মলয়দের বাড়ির সদর দরজায় টোকা মারতে মারতে হঠাৎ বিদ্যুৎ হাজরা হাঁপাতে হাঁপাতে বলল, মলয়দা, ও মলয়দা, আরে দরজাটা খোলো না গো। মলয়দা, দরজাটা খোলো, আরে আমাকে বাঁচাও না গো। মলয় ঘরের দরজা খুলে দিল এবং বিদ্যুৎকে এমন ভীত সন্ত্রস্ত দেখে সে জিজ্ঞাসা করল, কি রে, কি হয়েছে তোর? অমন করে হাঁপাচ্ছিস কেন? আমাকে বাঁচাও মলয়দা, আমাকে তুমি বাঁচাও। আমি কি করে তোকে বাঁচাবো ভাই? প্রতি রাতে আমিও যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। মলয়দা, তুমি তো খোঁজ পেয়েছিলে তো? আরে 3-4 দিন আগেই তো আব্বাসের মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ রে, খোঁজ পেয়েছি। আর তুই দেখে নিস, ওইভাবেই তোর আমাদের দুজনেরই মৃত্যু হবে। আমরা 3 জনেই যে পড়ে গেছি ওই কাম পিশাচির কবলে। আমাদের এখন কি করা উচিত বলো না? হ্যাঁ, কি আর করবি বল? যে পাপ আমরা করেছি তাতে করে মৃত্যুদণ্ড পাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই অপেক্ষা কর, আব্বাসের মতো অমন যৌন হেনস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা কর। বৌদিকে দেখছি না তো কোথাও। তোর বৌদি আজ সকালেই রেহানকে নিয়ে বাপের বাড়িতে গেছে। ও আচ্ছা, আরে আমার বউ তো বাড়িতেই আছে। ওকে একবার বললাম যে আমি একবার মলয়দার বাড়ি থেকে আসছি। ও বাবা, সে কি রাগ, আসতেই দেবে না একদম। আরে সেই জন্যই তো চুপি চুপি বেরিয়ে এলাম। কিন্তু কেন? ও তোকে আমার সাথে দেখা করতে বাধা দিচ্ছে কেন? আরে সরে এসো না মলয়দা, আরে কানে কানে বলবো, আসো না। আরে আমার বউ, আরে এখন কেমন যেন বদলে গেছে গো। আরে রাত হলেই তার চোখ মুখের ঘোর পাল্টে যায়।
আরে সে কি ভয়ানক দৃষ্টিভঙ্গি গো। আর সবচেয়ে বড় কথা, এখন প্রতি রাতে সে যৌন মিলন করতে যায়। আরে বাবা, যদি আমার মুড নাও থাকে, আরে তাহলে সে জোর করে আমার হাত পাগুলোকে খাটের সঙ্গে বেঁধে, আরে সে কি নৃশংস ভাবে গো। এইসব কথা বলতে ভীষণ খারাপও লাগছে, আরে তবুও বলছি। আমার মনে হয় কি জানো, ও বোধহয় ফিরে এসেছে গো। আমাদের হত্যা করে তবেই ওর আত্মা শান্তি পাবে। ও ফিরে এসেছে। হ্যাঁ রে ভাই, আমার সাথেও আজ সকালে এরকমই ঘটেছে। তাই আর সহ্য করতে না পেরে দেখে শুনে তোর বৌদিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম। জানো মলয়দা, আরে সেদিন সন্ধ্যায় আমি কাজ থেকে ফেরার পথে 2 কিলো কাটা মুরগির মাংস নিয়ে এসেছি বাড়িতে। জানি দুজনে খাবো আর বাকিটা ফ্রিজে থাকবে, যা বেঁচে থাকবে সেটা পরের দিন রান্না করা যাবে। কিন্তু খেতে বসে ঘটলো এক অদ্ভুত কাণ্ড। আমি বললাম, এই কি গো মাম্পি, আরো 2 পিস মাংস দাও না। সে হঠাৎ করে ভীষণ বেজায় রাগ দেখিয়ে বলে উঠলো, না আর নেই, যা দিয়েছি ওই খেয়ে উঠে পড়ো। আমি তো অবাক হয়ে গেলাম, বললাম, এই কি বলছো? পুরো 2 কেজি নিট চিকেন নিয়ে এলাম, সব শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। অনেকদিন মাংস খাইনি, তাই সব খেয়ে নিয়েছি। আরে বলছো কি গো, 2 কেজি মাংস তুমি একা খেয়ে নিয়েছো? আর এই কথাটা আমাকে সত্যি সত্যি বিশ্বাস করতে হবে? আরে আমি ভাবলাম অল্প রান্না করেছিল আর বাকিটা ফ্রিজে আছে, কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কিচ্ছু নেই। মাংস তো দূরের কথা, আরে ফ্রিজের ভেতরে যে গুছিয়ে রাখা মাছ, ডিম, এমনকি শাকসবজি, সেই সব পর্যন্ত ধুয়ে সাফ করে ফেলেছে গো। আরে কদিন ধরেই তো দেখছি যেন ওর মধ্যে একটা রাক্ষসী ঢুকে পড়েছে। আরে যেমন পরিমাণে খাচ্ছে তেমন পরিমাণেই তার মিলনের চাহিদা। কি করা যায় বলো তো মলয়দা? এমন সময় বিদ্যুৎ হাজারের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরা মাত্রই ফোনের ওদিক থেকে তার স্ত্রী মাম্পি একটু মোলায়মভাবে নরম সুরে বলে উঠল, বিদ্যুৎ, তুমি কোথায়? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, একবার তাড়াতাড়ি বাড়িতে এসো, একটু তাড়াতাড়ি এসো বিদ্যুৎ। বিদ্যুৎ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। কে ফোন করেছিল? আরে মাম্পি ফোন করেছিল। এবার যে আমার ভীষণ ভয় করছে গো। যা, ভয় পাস না, ভাগ্যে যা আছে তাই তো হবে, ভয় পাস না। আরে আজ থেকে 4-5 বছর আগের সেই কথাটা তোমার মনে আছে তো, নাকি সবটা ভুলেই গেছো? হ্যাঁ মনে আছে, সব মনে আছে রে। তাই তো মনে মনে ধরেই নিয়েছি আমরাও আব্বাসের মতো কোনো এক রাতে উলঙ্গ করে যৌনতার চরম উৎপীড়নে নিপীড়িত করে শেষ করা হবে। আর শেষ করবে আমাদের হাতে সৃষ্ট ওই কাম পিশাচিনী, যার যৌন উপাখ্যান রচিত হয়েছিল আমাদের 3 জনের, যাতে যে উপাখ্যানে প্রথম রক্তের দাগ লাগিয়েছিলাম আমি। আমি আমি এই ঈশ্বর, কেন কেন করেছিলাম এত বড় পাপ? কেন করেছিলাম? এতক্ষণে আবারও বাড়ি থেকে কল আসে বিদ্যুতের ফোনে, এবং সে তড়িঘড়ি ফিরে যায় সেখানে। বাড়িতে ফিরতে ফিরতে বিদ্যুতের মনে ভেসে ওঠে আজ থেকে 4-5 বছর আগে ঘটে যাওয়া সেই সব দৃশ্যের কথা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা কেন এমন করছো? আমাকে ছেড়ে দিচ্ছ না কেন? আমি পাগল নয়, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এইসব 7-17 চিন্তা করতে করতে টোটো থেকে নেমে কংক্রিটের রাস্তা দিয়ে আনমনে চলতে চলতে বিদ্যুৎ অনুভব করল এই অন্ধকারের মধ্যেও কেউ যেন তাকে ফলো করছে। আকাশে তখন অমাবস্যার একতাল অন্ধকার খিলখিলিয়ে হাসছে। বিদ্যুতের এমন মতিভ্রষ্টতা দেখে রাতের ঝিঁঝিগুলো যেন
বেজায় আনন্দে আত্মহারা হয়ে ডাকাডাকি শুরু করেছে। দূরের বাঁশবনের মধ্যে দিয়ে দুজন শেয়াল পরপর দুবার ডেকে সহবাস করতে চলে গেল। এমন সময়ে বিদ্যুৎ এসে পৌঁছেছে তার বাড়িতে। এসে দেখে সদর দরজা কেমন যেন হাট করে খোলা। সে ভয়ে ভয়ে স্ত্রীকে ডাকতে শুরু করেছে। মাম্পি, ও মাম্পি, আরে কোথায় গেলে গো? কই গো? আরে ও মাম্পি! বিদ্যুৎ এ ঘর ও ঘর, রান্নাঘর, বাথরুম ঘর সবখানেই খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও মাম্পিকে দেখতে পেল না সে। এমন সময় বিদ্যুতের কানে এলো এক তীর গুঙানির আওয়াজ। সে আওয়াজ অত্যন্ত জোরে কেউ করছে এবং তার সেই আওয়াজ বন্ধ করার জন্য কেউ যেন তার মুখে রুমাল জাতীয় কিছু চেপে ধরে আছে। তাই আওয়াজটা এমন চাপাভাবে ক্ষীণ শোনা যাচ্ছে। এমন সময় বিদ্যুৎ ওই গোঙানির আওয়াজটাকে কেন্দ্র করে যেদিক থেকে আওয়াজটা আসছে সেই দিক বরাবর হেঁটে যেতে লাগলো আর গিয়ে ঢুকলো শোবার ঘরে। চারিদিকে তাকিয়ে দেখলো না, কেউ তো কোথাও নেই। ঠিক এই মুহূর্তে এক ফোঁটা রক্ত উপর থেকে টপ করে পড়ল তার চোয়ালে এবং তৎক্ষণাৎ সে উপরে তাকিয়ে দেখল বড় আরশোলার মতো সিলিংয়ের উপরে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে তার স্ত্রী মাম্পি, এবং তার সারা শরীর উলঙ্গ, রক্তমাখা সারা শরীরে। বিদ্যুৎকে দেখতে পেয়েই সে খলখল করে ভয়ানক একটা হাসি দিয়ে ঝপ করে নিচে নেমে এক ধাক্কায় বিদ্যুৎকে খাটের উপর শুইয়ে দিয়ে তার হাত দুটোকে এবং পা দুটোকে খাটের সাথে বেঁধে পরনের এক একটা পোশাক খুলে এক তাল করে গুঁজে দিল তার মুখে এবং তার পুরুষাঙ্গের উপর বসে ঘষতে লাগলো সেই কাম পিশাচি। আর ধারালো নখ দিয়ে চিড়ে দিতে লাগলো বিদ্যুতের সারা শরীর। ফিনকি ছেড়ে রক্ত বেরিয়ে এলো ধারালো নখ দিয়ে চেরা সেই সব স্থানগুলি থেকে। বিদ্যুৎ যন্ত্রণায় ছটপট করতে লাগলো। আর সেই কাম পিশাচি তীব্র উল্লাসময় একটা খলখলে হাসিতে ভরিয়ে তুলল আকাশ বাতাস। পরের দিন তার মৃত্যু সংবাদ পেল মলয়। শোনা গেল পুলিশ নাকি বিদ্যুতের স্ত্রীকে গ্রেফতার করেছে, কিন্তু মলয় তো জানে এই মৃত্যুর জন্য দায়ী ওর স্ত্রী নয়, দায়ী ও নিজে। বিদ্যুতের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ঘরের ভিতর বসে বসে এসব কথা ভাবছিল মলয়। ভাবতে ভাবতে এতক্ষণে তার মনটা কেঁদে উঠল এবং নিজের কাছে নিজেই বলে উঠল, আমরা যে ভুল করেছি তাতে আমাদের মৃত্যু অনিবার্য। এক এক করে ওরা দুজন গেছে, এবার আমার পালা। আমি এমন নিশ্চিত মৃত্যু দেখে ভয় পাই না। দুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আজ সকালে বাড়ি ফিরেছে মলয়ের স্ত্রী, এবং হঠাৎ করেই সে মলয়কে এইসব কথা বলতে শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি গো, কি হয়েছে? কি ভুল হয়েছে তোমার? মলয় আত্মসম্মান বজায় রাখতে সবটা সত্যি চাপা রেখে কথা ঘুরিয়ে দিয়ে বলল, না, ওসব কিছু না। কিন্তু তুমি এত তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে চলে এলে, বাবুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি ঠিক আছি। তারপর স্ত্রীর সাথে মলয়ের নির্বিঘ্নেই সারাদিন কেটেছে। হাসি ঠাট্টা, গল্প গুজব। মলয় তার স্ত্রীকে প্রশ্ন করেছে, আচ্ছা সুমনা, আমাদের প্রথম কবে দেখা হয়েছিল তোমার মনে আছে? মনে আছে তো। কোথায় বলো তো? ঘটনাটা আমার ভীষণই ফানি মনে হয়, তাই সবসময় বলি না। বলো।
ওই তো আমি কলেজ থেকে বেরোবার পথেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তুমি সেই সময় ওদিক থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলে। ওরা সবাই মিলে আমাকে অ্যাম্বুলেন্সে তুলে নিল। তারপর তুমি আমাকে হাসপাতালে ভর্তি করলে, বাড়িতে দিয়ে এলে, আর সাথে বিয়ের প্রস্তাবটাও দিলে। সো ফানি। যাই হোক, মনে আছে দেখছি। এবার তুমিই বলো তো, যেদিন প্রপোজ করেছিলে সেদিন কোন মাস আর কত তারিখ ছিল? এই রে, দাঁড়াও, মনে করতে দাও। আর কত মনে করবে বলো? মনে পড়েছে, 1 সেপ্টেম্বর। সঠিক উত্তর দেওয়ায় সুমনা মলয়কে জড়িয়ে ধরে, কয়েকটা চুমু এঁকে দেয় তার চোখে মুখে কপালে। আজ দিনটা বেশ কেটেছে দুজনের। অতঃপরও সন্ধ্যা নামলে চারিদিকে যখন সকল বাড়ি থেকে শাঁখ ঘণ্টা কাঁসর ত্রিবেণী সঙ্গমে গাঁথা শব্দমালা কানে ভেসে আসতে লাগলো, তখন মলয় কিছুটা দূরের একটা চা দোকানে খানিক সময় আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে যায়। চা দোকানের আড্ডাখানায় এক বয়স্ক লোক বলে, ও হে ভাই মলয়, তো খবর সবর কেমন? ভালো তো? হ্যাঁ দাদু, সব ঠিকঠাকই আছে। তো বলো, তুমি কেমন আছো? আরে ভাই, মরে গেলে বাঁচি, বয়স বাড়লে আর শরীর ভালো থাকে না রে পাগলা। এবার যতদিন বাঁচা তা সম্পূর্ণ কর্মফল ভোগ করবার জন্য। এসব কথা বলতে নেই দাদু। তুই ভাই এইসব ছাড় মলয়, এসব কথা বাদ দে। আমি যেটা বলি সেটা শোন। একটা কথা খুব রটেছে বুঝলি, আমার কানেও এসেছে বহুবার। ওই যে ওই ঘনশ্যামপুরের বিদ্যুৎ হাজরা আর আমাদের পাশের গাঁয়ের আব্বাস আলীর নাকি খুন হয়ে গেছে, তাও আবার নাকি কোনো অতৃপ্ত কাম পিশাচির কবলে পড়ে। বলছি, এটা কি সত্যি কথা? হ্যাঁ দাদু, কথাটা খানিকটা সত্যি বলেই আমার মনে হয়। কারণ ওদেরকে যেভাবে খুন করা হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রতনদা, একটা স্পেশাল দুধ চা দেবে? চা দোকানে এসে মলয় চা অর্ডার করে। এমন সময় তার ফোনে কল আসে সুমনার। হ্যালো। কেন? সবই তো এলাম, এর মধ্যে কি হলো কি আবার? আচ্ছা, এখনই আসছি। এই বলে মলয় ফোনটা কেটে দেয়। আগেও একবার ঠিক এমনটাই হয়েছিল। বাড়িতে ফিরে দেখেছে ছেলে সুস্থ স্বাভাবিক আছে, তাই এবার আর অত তাড়াহুড়ো নেই। এই ভেবে মলয় এবারে ধীরে সুস্থে চা খাওয়া শেষ করে প্রায় দেরি করেই সে বাড়িতে ফিরে আসে এবং এসে যা দেখে তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না মলয়। সে দেখে একটা বিকট বিভৎসরূপী নররাক্ষসী 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মধ্যে, তখন তার দৈর্ঘ্য সীমাবদ্ধ নেই, সে যেন বিশালাকার। তার সামনে নিজেকে তুচ্ছ জীব মনে হচ্ছে তার, এবং নররাক্ষসীর মুখে এখনো দেখা যাচ্ছে রেহানের 2 পা। সেই নররাক্ষসী জলজ্যান্ত চিবিয়ে খেয়েছে রেহানকে। মলয়ের সামনে রেহানের পা দুটো চিবোতে চিবোতে ছোট হয়ে এলো সেই পিশাচের শরীর। ঘরের খোলা জানালা থেকে রাতের আকাশের চাঁদের আলো এসে পড়েছে সুমনার শরীরে। সে একবার কাঁদতে কাঁদতে বলে উঠল, তোমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললাম, তুমি শুনলে না। সঙ্গে সঙ্গে সুমনার সেই মুখ দিয়ে আবার একটা পৈশাচিক অট্টহাসি সারা বাড়ি মাথায় করে তুলল। এক এক করে ওদের দুজনকে শেষ করেছি, আজ তোর পালা। আজ তোকে শেষ করলে তবে আমার মুক্তি। না! এই বলে একটা ভীষণ জোরালো ধাক্কায় মলয় চিৎকার করে গিয়ে পড়ল বিছানায়।
তারপর হাত পা দুটোকে শক্ত করে বেঁধে দিল খাটের পায়ার কাছে। অতঃপরও পুরনো সেই পন্থায় মলয়ের পরনের এক এক করে সবকটা পোশাক খুলে ফেলে তার জাঙ্গিয়াটা পাকিয়ে তাল করে গুঁজে দিয়ে তার সমস্ত রকম চিৎকার বন্ধ করে দিল সেই গ্রাম পিশাচি এবং বলল, দেখ যৌনতা কতটা নৃশংস হয়, মৃত্যু কতটা কষ্টকর। মলয়ের উপর শুরু হলো তীব্র যৌন নির্যাতন এবং মলয়ের চোখের সামনে যখন ভেসে উঠল 4-5 বছর আগে ঘটে যাওয়া সেই পাপের ইতিহাস। কুড়ি 21 বছর বয়সী মেয়েটা কোনো রকমে পাগলাগারদ থেকে পালিয়ে পিচ ঢালা পাকা রাস্তায় প্রাণপণে দৌড়তে শুরু করেছে। যে কোনো মূল্যে তাকে অনেক দূর চলে যেতে হবে, যেখানে চলে গেলে আর তাকে কেউ ধরে নিয়ে আসতে পারবে না, এই পাগলাগারদে ভর্তি করে দেবে না কেউ। ঠিক ততটা দূরে তাকে পালিয়ে যেতে হবে। তাই মৃত্যু যন্ত্রণা সহ্য করার ভয়ে সে দৌড়চ্ছে। পিছন ফিরে একবারও ঘুরে দেখছে না, দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়ে যাচ্ছে মেয়েটি। মেয়েটির নাম কাজল। তার যখন 7 বছর বয়স তখন তার মা মৃত্যু শয্যায়। এই পরিস্থিতিতে তার মায়ের শেষ কথা রাখতে কাজলের বাবা তার স্থাবর অবস্থার সকল সম্পত্তি কাজলের নামে উইল করে দেয়। কিন্তু মায়ের মৃত্যুর কিছুদিন পরেই কাজলের বাবা আবার একজন মহিলাকে দ্বিতীয় বিয়ে করে আনে এবং সেই মহিলা প্রতিদিন খাবারের সাথে পাগল করা ওষুধ খাইয়ে খাইয়ে কাজলকে পাগল করে দেয়। তার নামের সমস্ত সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করে। উপরন্তু টাকা খাইয়ে পাগলাগারদে এসে বলে দিয়ে যায় সুস্থ হয়ে গেলেও কাজলকে যেন ছুটি না দেওয়া হয়। তাই কাজল এখন প্রায় সুস্থ, তবুও তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে পাগলাগারদে। ঠিকঠাক খেতে দেওয়া হয় না, জোর করে ওষুধ খাওয়ানো হয়, ইলেকট্রিক শক দিয়ে তার সারা শরীরকে পুরোপুরি নিস্তেজ করে দেওয়া হয়। তার এই মৃত্যু যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে আজ সে পাগলাগারদ থেকে পালিয়েছে। এতক্ষণে কাজল ছুটতে ছুটতে মফস্বলের জাতীয় সড়ক পার করে এসে পড়েছে প্রায় গ্রাম্য একটা শুনশান রাস্তায় এবং সঙ্গে সঙ্গে সে খেয়াল করলো তার পিছনেই তাকে ধাওয়া করে এগিয়ে আসছে রোগী ধরা সেই অ্যাম্বুলেন্স। তার সাইরেন শুনতে পেয়ে কাজল আরও দ্রুত দৌড়াতে শুরু করেছে। চারিদিকের পরিবেশ তখন তার বিছিয়ে দেওয়া আলো ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। ফলত চারিদিকে নেমে এসেছে একটা ঘোর অন্ধকার। শুনশান পথ দুদিকে ঘন জঙ্গলে ঢাকা। এতক্ষণে শুরু হয়ে গেছে রাতফড়িংয়ের তিনতিরি চিৎকার। হঠাৎ ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে কাজল রাস্তার উপর পড়ে গেল। তার পিছনের অ্যাম্বুলেন্সটা কড়া ব্রেক কষে থেমে গেল এবং গাড়ির ভেতরে দেখা গেল 3 জন লোক। একজন গাড়ির ড্রাইভার এবং কাজলকে ধরে বেঁধে গাড়িতে তোলার জন্য শক্তিশালী 2 জন পুরুষ। অ্যাম্বুলেন্সের সামনে 2টো লাইটের ফোকাস গিয়ে পড়েছে কাজলের শরীরের উপর। কাজল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছিল আবার দৌড়ে পাশের ওই জঙ্গলের আধারে হারিয়ে যায়, কিন্তু তার শরীরে তখন আর একটুও এনার্জি বেঁচে ছিল না। তাই সে ধরাশায়ী হয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে নেশাগ্রস্ত হয়ে ড্রাইভারটা বলে ওঠে, ধর মালটাকে, তাড়াতাড়ি গাড়িতে তোল, খুব ছুটছে সালি। অপর 2 জনের মধ্যে একজন সেও চূড়ান্ত মাতাল। নেশাগ্রস্ত হয়ে বলে ওঠে, হ্যাঁ মলয়দা, আরে এক্ষুনি তুলে আনছি, দাঁড়াও। চল আব্বাস, তাড়াতাড়ি কর, নাহলে আমার মালটা দূরে ছুট মারবে আবার। হাজরা ভাই, বুঝি তুই যা, ওকে নিয়ে আয়, যা ভাই।
মদ খেলা বেশি হয়ে গেছে, তুই যা, আমার আজকে যাওয়ার ক্ষমতা নেই। যা 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 ভাই, যা যা, তুই যা যা। অতঃপরও গাড়ি থেকে নেমে এলো বিদ্যুৎ হাজরা। তারপর সে কাজলের একটা হাত ধরে টানতে টানতে এনে গাড়িতে তুলল। এই চল চল শালি, অনেক ছুটেছিস, এবারে চল, আবার খানিকটা ইলেকট্রিক ট্রাক খাবি। পালানোর তোর খুব ইচ্ছা, তাই না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা কেন এমন করছো? আমাকে ছেড়ে দিচ্ছ না কেন? আমি পাগল নয়, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ও মলাদা, আবার বলে কি দেখো, ও নাকি সুস্থ স্বাভাবিক মানুষ, আর তাই নাকি আবার ওকে ছেড়ে দিতে হবে। শখ কত! হ্যাঁ, ওকে নাকি ছেড়ে দিতে হবে আমাদের। হজরা ভাই, তুই ওকে বলে দে যে ও যদি নিজেকে প্রমাণ করতে পারে ও স্বাভাবিক, তাহলে আমরা ওকে ছেড়ে দেব। হ্যাঁ, আমি প্রমাণ দিতে রাজি আছি। কি প্রমাণ দেব বলো? মানুষের আদিমতম জৈব প্রবৃত্তির প্রমাণ দে, দে 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 দে, তাহলে জানবো যে তুই স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক। দে দে দে, প্রমাণ দে, প্রমাণ দে। এতক্ষণ সবাই অন্য মেজাজের মধ্যে ছিল, কিন্তু আব্বাসের মুখ থেকে আদিমতম জৈব প্রবৃত্তির কথা শোনার পর তিনজনেরই যেন হঠাৎ করে জেগে উঠল মানুষের আদিমতম জৈব চাহিদা। তাই তৎক্ষণাৎ কাজলের উত্তরের তোয়াক্কা না করে অ্যাম্বুলেন্সের পিছনের রোগী শোয়ানো লম্বা বেডে কাজলকে শুইয়ে দিয়ে তার হাত পা দুটো বেডের সাথে গাড়ির সিটের সাথে শক্ত করে বেঁধে দিল। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। কাজল ততক্ষণে চিৎকার করতে শুরু করেছে, তাই তার চিৎকার বন্ধ করতে গাড়ির ড্রাইভার মলয় গাড়িটা আবার স্টার্ট দিয়ে খানিকটা জঙ্গলের ভিতর দিকে গিয়ে একটা ঝোপের পিছনে গাড়িটা পার্ক করল। তারপর ড্রাইভার সিট থেকে নেমে মলয় পিছনের বেঁধে শুয়ে রাখা চিৎকাররত কাজলের ঢলঢলে পোশাকটা খুলে ফেলে দিল। তারপর বুকের নরম তুলতুলে স্তন দুটির উপর থেকে এক হ্যাচকায় ছিঁড়ে খুলে নিল অন্তর্বাস, এবং সঙ্গে নিম্নাঙ্গের ঢাকনাটাকেও ছিঁড়ে দিয়ে দুটোকে একসাথে পাকিয়ে তাল করে গুঁজে দিল কাজলের চিৎকার করা মুখের মধ্যে। অতঃপরও তার গুঙানি আর চিৎকারের আওয়াজ সব বন্ধ হয়ে এলো। বন্ধুগণ, আমাদের খাবার রেডি, তোমরা সবাই চলে এসো। তবে হ্যাঁ, যেহেতু আমি মৌচাকের পোকামাকড় সরিয়ে মোম নিংড়ে মধু খাওয়ার জন্য প্রস্তুত করেছি, সেহেতু আমি আগে খাই নাকি? বিদ্যুৎ হাজরার মনে মনে হচ্ছিল যে শুরুটা সেই করবে, কিন্তু মলয়ের কথায় সে আর দ্বিমত হলো না, বরং উৎসাহ দিয়ে বলল, আরে হ্যাঁ হ্যাঁ মলয়দা, তুমি তো সিনিয়র গো, তাই তুমি প্রথমে শুরু করো। হাজরার মুখ থেকে এরূপ কথা শুনে মলয় নিজের পরনের জামা প্যান্ট খুলে লবাত্ম কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল কাজলের উপরে। সেই মুখ ঢাকা অবস্থাতেও একটা চাপা গুঙ্গানির আওয়াজ তবু শোনা যাচ্ছে কাজলের মুখ থেকে। যুবতী কুমারী নারীর আস্ত উলঙ্গ একটা শরীরের সামনে পুরুষাঙ্গ শক্ত করে দাঁড়িয়ে থাকা মলয় শিকারী বিড়ালের মতো কাজলের সর্বাঙ্গে আগা পাঁচতলা একবার চোখ বুলিয়ে দিয়ে দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরল কাজলের স্তনদয়, মুখ গুঁজে দিল গলায়, খেকি কুত্তার মতো জিভ বোলাতে বোলাতে এগিয়ে এলো। এতক্ষণ দুহাতে তুলতে থাকা সেই মাংসপিণ্ডের কাছে, অতঃপরও সে দুটোকেও অবিরাম চাটতে থাকলো। এবার চিৎকারটা চাপা,
কারণ মুখের মধ্যে দেওয়া আছে একটা কাপড়ের পোটলা। তবুও চাপা সেই আর্তনাদে জঙ্গলের গাছপালা যেন পাগল হয়ে দুলতে শুরু করেছে। ধীরে ধীরে ঝড় শুরু হয়েছে। তারপর এইভাবে এক এক করে মলয়, বিদ্যুৎ, হাজরা, আব্বাস তিনজনই ভোগ করতে লাগলো কাজলকে। একটা সময় পর যখন আব্বাসের পালা চলছিল, তখন আব্বাস খেয়াল করলো গোঙানির আওয়াজ বন্ধ হয়ে গেছে। শরীরেরও কোনো হেলদোল নেই। সে চমকে উঠে বলল, হাজরা, হাজরা, ভাই ভাই একবার এদিকে আয়, একবার এদিকে। কেন রে, কি হলো আবার? মলয়দার মালটা টপকে গেছে, একবার এদিকে এসে দেখো। হাজরা, মলয় দুজনে এসে চোখের পাতা উল্টে নাকের কাছে হাত দিয়ে অতঃপর হাতের নাড়ি চেপে ধরে দেখল, না, কাজলের শরীরে হাড় প্রাণ নেই। তৎক্ষণাৎ তারা তিনজনে মৃতদেহটাকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে এলো। তারপর কাজলের সেই মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ও বনের শেয়াল কুকুররা। এতক্ষণে তীব্র যন্ত্রণায় মলয়ের মৃত্যু ঘটেছে। মলয়ের মৃতদেহর উপর মলয়ের রক্তে স্নান করে বসে আছে সুমনার শরীর ও কাজলের আত্মা। ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে আলো এসে ঘরে পড়তেই সুমনার শরীরটা ধপ করে জ্ঞান শূন্য হয়ে নিচে পড়ে যায় এবং সকালে পুলিশ এসে খুনের দায়ে সুমনাকে অ্যারেস্ট করে।